চূড়ান্ত ফলের আগেই আসন সংখ্যা প্রকাশ, দেশ জুড়ে প্রশ্ন ও বিতর্ক। বিএনপি ১৭৯টি, জামায়াত ৬০টি, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। ভোট কারচুপির অভিযোগে সরব জনতা, মিডিয়ার ভূমিকা নিয়ে সন্দেহ, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, আন্দোলনের হুঁশিয়ারিতে উত্তপ্ত রাজনীতি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, প্রিয় ভোটার ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনাদের সবার জন্য। আসন্ন সরকারি নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য ও সর্বশেষ আপডেট জানাতে আমাদের এই আয়োজন। পুরো বিষয়টি পরিষ্কারভাবে জানতে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নির্বাচন শেষ হয়েছে, ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। এর মধ্যেই দেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্ভাব্য আসন সংখ্যার হিসাব। বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি পেয়েছে ১৭৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬০টি আসন। যদিও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবুও এই সংখ্যাগুলো ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিতর্ক এবং প্রশ্ন। সাধারণ মানুষের মুখে এখন একটাই প্রশ্ন: এই ফলাফল কি সত্যিই জনগণের রায় প্রতিফলিত করছে, নাকি এর পেছনে রয়েছে ভোট কারচুপি, জালিয়াতি এবং প্রভাব বিস্তারের অভিযোগ? সামাজিক যোগাযোগ মাধ্যমে, চায়ের দোকানে, অফিস আদালতে সব জায়গায় এখন একই আলোচনা। কেউ বলছেন ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে, কেউ দাবি করছেন গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না, আবার কেউ সরাসরি অভিযোগ তুলছেন মিডিয়াগুলোকে টাকা দিয়ে প্রভাবিত করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন হল জনগণের মত প্রকাশের প্রধান মাধ্যম। মানুষ ভোট দেয় নিজের প্রতিনিধি নির্বাচনের জন্য, নিজের ভবিষ্যৎ নির্ধারণের জন্য। সেই নির্বাচনের ফলাফল নিয়ে যদি শুরুতেই প্রশ্ন ওঠে, তাহলে সেটি শুধু একটি রাজনৈতিক ইস্যু নয়, এটি হয়ে দাঁড়ায় জাতীয় আস্থার সংকট। অনেক ভোটার বলছেন তারা কেন্দ্রে গিয়ে যে পরিস্থিতি দেখেছেন সেটি টেলিভিশনে দেখানো চিত্রের সঙ্গে মিলছে না। কেউ অভিযোগ করছেন তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, কেউ বলছেন ভোট গণনার সময় পর্যাপ্ত পর্যবেক্ষণ ছিল না, আবার কেউ বলছেন কেন্দ্রে নির্দিষ্ট একটি প্রতীকের পক্ষে অস্বাভাবিকভাবে বেশি ভোট দেখানো হয়েছে। অন্যদিকে কিছু বিশ্লেষক বলছেন গণমাধ্যমে যে আসন সংখ্যা প্রচার হচ্ছে সেটি হতে পারে প্রাথমিক বা বেসরকারি হিসাব। চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা উচিত নয়। তারা মনে করিয়ে দিচ্ছেন অতীতেও দেখা গেছে প্রাথমিক ফলাফল ও চূড়ান্ত ফলাফলের মধ্যে পার্থক্য হয়েছে। কিন্তু জনগণের একাংশের অভিযোগ আরও গুরুতর। তারা বলছেন মিডিয়াগুলোকে নাকি ঘুষ দিয়ে কিনে নেওয়া হয়েছে। তাদের দাবি একটি নির্দিষ্ট ফলাফল জনমনে প্রতিষ্ঠা করার জন্য আগেভাগেই সংখ্যা ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ মানসিকভাবে সেটি মেনে নেয়। এই অভিযোগ সত্য কিনা সেটি প্রমাণের বিষয়, তবে অভিযোগ ওঠা মানেই জনগণের আস্থায় ফাটল ধরেছে। রাজনীতিতে সংখ্যাই সবকিছু নির্ধারণ করে। ১৭৯ আসন মানে একক সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি অবস্থান। ৬০ আসন মানে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিরোধী বা জোট অংশীদার হওয়ার সম্ভাবনা। এই দুই সংখ্যাকে ঘিরেই এখন চলছে জল্পনা কল্পনা, কে সরকার গঠন করবে, কারা জোট করবে, কেমন হবে আগামী ৫ বছরের রাজনীতি। এদিকে শোনা যাচ্ছে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ না দেওয়া হয় বা তাদের দাবিকে উপেক্ষা করা হয়, তাহলে নতুন করে আন্দোলনের ডাক আসতে পারে। রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ, সমাবেশ এসব নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজপথ। দেশের মানুষ চায় স্থিতিশীলতা, কিন্তু রাজনৈতিক অস্থিরতা সেই স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলে। আন্দোলনের হুমকি নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থেকে শুরু হয়েছে আন্দোলন। কখনো তা শান্তিপূর্ণ থেকেছে, কখনো সহিংসতায় রূপ নিয়েছে। তাই বর্তমান পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর সংযম ও দায়িত্বশীলতার উপর। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল স্বচ্ছতা। নির্বাচন কমিশন যদি দ্রুত, স্পষ্ট ও তথ্যভিত্তিক ব্যাখ্যা দেয় কোথায় কত ভোট পড়েছে, কত শতাংশ ভোট গণনা হয়েছে, কোন কেন্দ্রে পুনর্গণনা হয়েছে, তাহলে অনেক সন্দেহ দূর হতে পারে। তথ্যের ঘাটতি থেকেই গুজবের জন্ম হয়। গ্রামাঞ্চলে অনেক ভোটার বলছেন তারা ভোট দিয়েছেন নির্দিষ্ট প্রার্থীকে, কিন্তু ফলাফলে সেই প্রার্থী অনেক পিছিয়ে। শহরাঞ্চলে কেউ বলছেন ভোটের দিন পরিস্থিতি শান্ত থাকলেও রাতের বেলা গণনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এসব অভিজ্ঞতা মানুষের মনে প্রশ্ন তুলছে, তাদের ভোট কি সঠিকভাবে গণনা করা হয়েছে?
একই সঙ্গে এটিও সত্য, প্রতিটি নির্বাচনের পরই পরাজিত পক্ষ কারচুপির অভিযোগ তোলে। এটি রাজনৈতিক বাস্তবতা। তাই অভিযোগ মানেই প্রমাণ নয়, কিন্তু অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়াও সমাধান নয়। গণতন্ত্রে অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। মিডিয়ার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরে, সব পক্ষের বক্তব্য প্রচার করে, যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করে, তাহলে আস্থা বাড়ে। কিন্তু যদি মানুষ মনে করে মিডিয়া পক্ষপাতিত্ব, তাহলে সংবাদ যতই সত্য হোক, সেটি বিশ্বাসযোগ্যতা হারায়। এই মুহূর্তে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে। একদল সম্ভাব্য ফলাফলকে স্বাগত জানাচ্ছে, আরেক দল সেটিকে প্রত্যাখ্যান করছে। সামাজিক মাধ্যমে তর্ক বিতর্ক, অভিযোগ প্রতিপত্তি, লাইভ আলোচনা সব মিলিয়ে এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক নেতাদের ভাষাও এখানে গুরুত্বপূর্ণ। তারা যদি উস্কানোমূলক বক্তব্য দেন, তাহলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। আবার যদি তারা ধৈর্য ধরতে বলেন, আইনগত পথে সমাধানের আহ্বান জানান, তাহলে উত্তেজনা কমতে পারে। দেশের অর্থনীতি, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদী অস্থিরতা দেশের জন্য ক্ষতিকর। তাই নির্বাচন পরবর্তী সময়ে দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পর কি হবে? যদি ঘোষিত ফলাফল গণমাধ্যমে প্রচারিত সংখ্যার সঙ্গে মিলে যায়, তাহলে কি অভিযোগ থেমে যাবে, নাকি আরও জোরালো হবে? আর যদি ভিন্ন কিছু আসে, তাহলে কি নতুন সমীকরণ তৈরি হবে? মানুষ চায় তাদের ভোটের মর্যাদা থাকুক। তারা চায় না তাদের নির্দেশনাকে কেউ বিকৃত করুক। এই চাওয়া থেকে জন্ম নিচ্ছে প্রতিবাদ, প্রশ্ন, সন্দেহ। কিন্তু সেই প্রতিবাদ যেন আইনের ভেতরে থাকে, সেটিও গুরুত্বপূর্ণ। সর্বোপরি, এই নির্বাচন শুধু আসন সংখ্যার লড়াই নয়, এটি আস্থার লড়াই। জনগণ, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, গণমাধ্যম সবার দায়িত্ব আছে এই আস্থা রক্ষা করার। স্বচ্ছতা, সংলাপ ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যদি সব প্রশ্নের উত্তর দেওয়া যায়, তাহলে উত্তেজনা কমবে। আর যদি প্রশ্নগুলো উত্তরহীন থেকে যায়, তাহলে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। দেশ এখন অপেক্ষায় চূড়ান্ত ঘোষণার, পরিষ্কার ব্যাখ্যার এবং একটি স্থিতিশীল ভবিষ্যতের। গণতন্ত্রের শক্তি পরীক্ষার মুখে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট সবাই কতটা পরিণত ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ধরা যাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যি ১৭৯টি আসন পেয়ে থাকে, তাহলে তারা এককভাবে সরকার গঠনের খুব কাছাকাছি অবস্থানে থাকবে। আর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬০টি আসন পেয়ে থাকে, তাহলে তারা হবেন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, যারা চাইলে সরকার গঠনে ভূমিকা রাখতে পারেন, আবার বিরোধী শক্তি হিসাবেও বড় ভূমিকা রাখতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হিসাব কি চূড়ান্ত, নাকি এটি কেবল অনুমান নির্ভর? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের পরে সবচেয়ে সংবেদনশীল সময় হল ফলাফল ঘোষণার আগের সময়টি। এই সময়ে গুজব সবচেয়ে দ্রুত ছড়ায়। কেউ সামাজিক মাধ্যমে স্ক্রিনশট দেখিয়ে দাবি করেন একটি নির্দিষ্ট ফলাফল, কেউ আবার ভিন্ন তথ্য দেন। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, কাকে বিশ্বাস করবে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভোট গণনার স্বচ্ছতা। অনেকেই বলছেন, গণনা প্রক্রিয়াটি লাইভ সম্প্রচার করা উচিত ছিল। প্রতিটি কেন্দ্রের ফলাফল রিয়েল টাইমে প্রকাশ করা গেলে সন্দেহ কমে যেত। প্রযুক্তির এই যুগে তথ্য গোপন রাখা কঠিন, কিন্তু তথ্য প্রকাশে দেরি হলে সন্দেহ বাড়ে, এটাই বাস্তবতা। এদিকে রাজনৈতিক কর্মীরা নিজেদের মতো করে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছেন। কেউ বলছেন তাদের দলীয় এজেন্টদের হিসাব অনুযায়ী ফলাফল ভিন্ন। কেউ দাবি করছেন নির্দিষ্ট কিছু কেন্দ্রে পুনর্গণনার দাবি উঠেছে। যদি সত্যিই কোথাও অনিয়ম হয়ে থাকে, তাহলে সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত। আন্দোলনের প্রসঙ্গও এখন সামনে চলে এসেছে। যদি কোনো দল মনে করে তাদের সঙ্গে অন্যাচার হয়েছে, তারা রাজনৈতিক কর্মসূচি দিতে পারেন। এটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করা জরুরি। কারণ সহিংসতা শুরু হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ব্যবসায়ী মহলও উদ্বিগ্ন। নির্বাচন পরবর্তী অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলতে পারে। বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চান। রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে অর্থনীতিতে চাপ পড়ে। তাই দ্রুত ও স্বচ্ছভাবে ফলাফল ঘোষণা করা এখন অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মহলের দিক থেকেও নজর রয়েছে। বিদেশি পর্যবেক্ষকরা যদি নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন, তাদের রিপোর্টও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা যদি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মন্তব্য করেন, তাহলে সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে। আর যদি প্রশ্ন তোলেন, তাহলে সেটি আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দুটি বড় ন্যারেটিভ তৈরি হয়েছে। এক পক্ষ বলছে, জনগণের রায় স্পষ্ট, ফলাফল মেনে নেওয়া উচিত। অন্য পক্ষ বলছে, জনগণের রায় বিকৃত হয়েছে, সুষ্ঠু তদন্ত চাই। এই দুই অবস্থানের মাঝে সাধারণ মানুষ পড়ে গেছে দ্বিধায়।
এখন প্রয়োজন ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। একই সঙ্গে অভিযোগগুলোকেও গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি পুনর্গণনার প্রয়োজন হয় সেটি করা যেতে পারে। যদি নির্দিষ্ট কেন্দ্রে সমস্যা থাকে সেটি তদন্ত করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, জনগণের আস্থা রক্ষা করা জরুরি, কারণ গণতন্ত্র টিকে থাকে আস্থার উপর। ভোটার যদি বিশ্বাস হারায় তাহলে ভবিষ্যতে ভোটার উপস্থিতি কমে যেতে পারে, রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি আগ্রহ কমে যেতে পারে। এই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব সবচেয়ে বেশি। তারা যদি সংলাপের পথ খোলা রাখেন তাহলে সংকট এড়ানো সম্ভব। যদি তারা কড়া অবস্থান নেন এবং একে অপরকে দোষারোপ করতে থাকেন তাহলে উত্তেজনা বাড়বে। দেশের মানুষ এখন অপেক্ষায় একটি স্পষ্ট ঘোষণার, যাতে সন্দেহের অবসান হয়, বিতর্কের ইতি টানা যায় এবং একটি স্থিতিশীল সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়। যে দলই সরকার গঠন করুক তাদের প্রথম দায়িত্ব হবে নির্বাচন পরবর্তী এই আস্থার সংকট কাটিয়ে ওঠা।